কিরগিজস্তান গেছি, এখানে বড় ধরনের অর্থ মার খেয়ে মানুষের কাছে হাত পাতাচ্ছে, নিচে কিছু করা ভালো। আমার নাম মোসা রুম্পা, দেশের বাড়ি বিক্রমপুর, গ্রামের বাড়ি রাজানগর। আমার সবাই আছে, বাপ মা ভাই বোন। বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, না সন্তান নেই। 2013 সালে, 1.5 বছর। তখন আমার ভাই বোন ছোট ছিল, তো আমার পরিবারেরও দেখা লাগতো। আমার হাজবেন্ড আমার পরিবারের দেখবো না, তার জন্য আমি আমার পরিবারের বাচ্চা নিছি। লাভ ম্যারেজের বিয়ে ছিল, তো তার জন্য আর বিয়ে শাদী দিকে এত আগ্রহ নাই। দেশের বাড়িতে আমি মরিচাস থাকতে বাড়ি ঘুরছিলাম, তো আমি কিরগিজস্তান যাওয়ার পরে আমি আসার 2 মাস আগে আমার মায়েরে আর আমার বাইরে আমার পাশের বাড়ির মানুষ মায়ের দূর করছে অনেক। এই জন্য মামলা চালানোর জন্য আমি কাজ করতেছি আর কি। আমার পরিবার প্রথমে সাপোর্ট দেয় নাই। আমি এর আগেও মরিচাস থেকে যখন আসছি, তখন আমার ওই প্রাইভেট কার চালানোর আর কি ছিল, কারণ আমার পরিবার ওই দিকে একটু টান ছিল। কিন্তু আমি চাই যে নিজে কিছু করব, আমার পরের চাকরি করার ইচ্ছা নেই। কত চালাইতাছি, খারাপ ভালো মন্দই এখন রাস্তাঘাটে। অনেকে ভালো চোখে দেখে, অনেকে খারাপ চোখে দেখে, অনেকে অন্য মন্তব্য করে, ওটি আমি কানে নেই না। আমি আমার মতো চালাই না, আমার কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। কেউ কিছু বলে না, আর পুলিশও আমার কিছু বলে না, যাত্রীরাও আমার কিছু বলে না। যে ভাড়া সেই ভাড়াই দেয়, এটা নিয়ে কোনো গ্যাঞ্জাম করে না, আর খেজাখিজিও করে না। স্কুলের যাত্রীগুলো সরকারের যে কাজকর্ম করে হেরা একটু বেশি উঠে, এটাই। নারী মানুষ পুরুষ থাকলে তার নারীর আছে না, কর্ম করা লাগে না। স্বামী নেই, এখন কি করা, এখন বাধ্যতামূলক চালাইতে হবে। এই বাংলাদেশের পরিস্থিতির কারণে, গরিবের কারণে মনে করুন অটোটা চলা আমাদেরই বোন না। তার যে অর্থ সম্পদ থাকতো, তাহলে কি অটো চলাইতো? কিছু নাই করে তো চলা, এটা আমাদের মাইনে নিতে হইব। আমি মরিচাস গেছি 2019 সালে। তো গার্মেন্টস জব করতাম, তো ওখানে আমি ভালো স্যালারি পাইতাম। মাসে খাওয়া দেয় 40,000 টাকা পাঠাইতে পারতাম। তো 3 বছর 3 মাস আসছিলাম, তো আমার ডাইন পায়ে একটু সমস্যা হয়েছে, ডাইন পা অবশ হয়ে যেত, আমি ঘুমাইতে পারতাম না, অনেক ব্যথা করতো। পরে বাংলাদেশে আসলাম, 10 মাস যাবৎ পিজিতে অনেক ডাক্তার দেখাইছি, তারা সুই দিছে, অনেক টাকা খরচ করছি, প্রায় 3 লাখের উপরে। তো 10 মাস পরে আবার কিরগিজস্তান গেছি, রাশিয়ার পাশে কিরগিজস্তান। তো ওইখানেও গার্মেন্টস, কিন্তু ছোট ছোট, কিন্তু ওইখানে আমি অনেক বড় ধরনের অর্থ মার খেয়ে ওইখানে যে এজেন্ট পাঠাইছে, পরবর্তীতে কাজ করে 6 মাস স্যালারি দেয়নি। $1500 দেশের থেকে নিছি, ওই কোম্পানিরে দিছি, তারপরে আমার হাতে পাসপোর্ট দিছে, তারপরে আমরা ওইখান থেকে অন্য কোম্পানি থেকে। তো এরকমই। তো লাস্টে 2 বছর থাকার পরে ভিসার টাকা জমা দিছি, আবার নতুন করে ভিসা লাগানোর জন্য, সেই টাকাও মায়ের। কি বলবো, ওই দেশটা আর কি টাকা পয়সা নিয়ে অনেক চেষ্টামি করে, আর মনে করেন ভিসা লাগাইলে ভিসা লাগাই দেন। মনে করেন আমাদের বাঙালি স্টুডেন্ট আর হলো পাকিস্তানি স্টুডেন্ট, এই হলো 2 নাম্বারই করে, আর ওই দেশের লোকও জড়িত আর কি। আমার ফুসফুসি বলক হয়ে গেছিল ঠান্ডায়, তো এটা বরফ রাষ্ট্র, ফুসফুসি বলক হয়ে যাওয়ার পরে আমি শ্বাস নিতে পারতাম না। পরে যে কোম্পানিতে ছিলাম, তো ওই হসপিটালে 2 দিন রাখার পরে তারপরেও আমি কাজ করতে পারি না। লাস্টে মনে করেন বাংলাদেশে যে টিকিট কেটে আসবো, তখন 1 লাখ টাকা লাগবে বাংলাদেশে। তো আমার কাছে তার টাকা নাই, পরে আমি ধরা দিয়া ক্যাম্পে 18 দিন থাকার পরে আমি বাংলাদেশে আসি। ওই দেশে আপনার কোনো ক্ষতিপূরণ দেয় না, উল্টা আরও আপনার থেকে নিবে। আমি বাংলাদেশে আপনার 2.5 লক্ষ টাকা দিয়ে গেছি, তারপরে ওইখানে যে $1500 দিচ্ছি ওই কোম্পানিরে, দেওয়ার পরে তারপরে আবার ভিসা লাগানোর জন্য আপনার 74,000 শ্রম, ওই দেশের শ্রম দিছি। বাংলাদেশের প্রায় আপনার এই 1 লাখ টাকার উপরে, ঠিক আছে। এই মিলে মনে করেন 5.5 লাখের মতো অনেক মাইর খাইছি। আবার স্যালারি দেয় নাই 6 মাস, এমন বিভিন্ন ধরনের। আবার 2 মাস কাজ থাকতো না, এরকম। বাংলাদেশের আপনি জানেন পরিস্থিতি, গার্মেন্টসের স্যালারি কম,
আবার বাংলাদেশের গার্মেন্টসের ডিসিপ্লিন ভালো না। আপনার থেকে চাপ দিয়া প্রোডাকশন বের করে নিবে। আর অন্য অন্য কান্ট্রিতে আপনি রিল্যাক্সে কাজ করতেছেন, আপনার কম্পিউটারে পাস হইতেছে, কত পিস কাজ করতেছে, কিন্তু বাংলাদেশে এই সিস্টেম নাই। আর আমি অটো চালাইতাছি, আমি বেকার দেখে এখন আমার অন্য দেশে যাইতে হইলে আমার আবার অর্থ লাগবে। মানুষের কাছে হাত পাতাচ্ছে, নিচে কিছু করা ভালো, কিন্তু এগরে যে একটা জিনিস ধরে দিব, এই মানুষটা কোথায়? এই মানুষটাই তো মেন, এই উসিলাটাই লাগবে তাদের যদি একটা সাপোর্টার থাকে, তারা কারো কাছে হাত পাতবে না। কারণ আপনার কাছে আমি 2 টাকা চাইতে দাম, আপনি 2টা কথা শুনে তারপরে 2টা টাকা দিবেন।